করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয় উদ্ভিদ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-3009, কোর্সের নাম উদ্ভিদ প্রজনন, লেকচার নম্বর 2। লেকচারের শিরোনাম ফসল উদ্ভিদের উৎপত্তি ও বিবর্তন এবং আবাদীকরণ। আজকের এই ক্লাসে আমি উপস্থিত আছি হ্যাপি বড়ুয়া, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা যে বিষয়টি পড়ছি সেটা হচ্ছে আবাদি উদ্ভিদের উৎপত্তি ও বিবর্তন। আমাদের চারপাশে যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে এগুলো কিন্তু পৃথিবীর শুরুতে কিন্তু এরকম ছিল না। এগুলো ছিল কিছু বুনো উদ্ভিদ, বুনো ঘাস। তো আদিম মানুষ তার নিজের প্রয়োজনে সেখান থেকে তার চারপাশে যে বুনো উদ্ভিদগুলো আছে সেখান থেকে বাছাই করে কিছু উদ্ভিদকে জন্মিয়ে এবং লালন পালনের মাধ্যমে ফসল উদ্ভিদে পরিণত করেছে। দীর্ঘ এই আবাদ প্রক্রিয়ায় সৃষ্ট ফসল উদ্ভিদ রূপান্তরিত হয়ে তাদের আদি প্রজনক থেকে আলাদা হয়ে নতুন নতুন প্রজাতি সৃষ্টি করেছে। ফসল উদ্ভিদের উৎপত্তি ও বিবর্তন প্রধানত 3টি উপায়ে ঘটেছে, যথা মেন্ডেলীয় পরিবৃত্তি, আন্তঃপ্রজাতি সংকরায়ন এবং বহুপ্রস্থি। তো সেই আদিম অবস্থা থেকে আজকে পর্যন্ত সেই বুনো অবস্থা থেকে বুনো প্রজাতিগুলো আজকের আবাদি পর্যায়ে আসার জন্য তার মধ্যে যে ধারাবাহিক পরিবর্তনগুলো ঘটেছে এগুলোকে 3টা উপায়ে ঘটেছে বলে বলা হচ্ছে। এগুলো হচ্ছে মেন্ডেলীয় পরিবৃত্তি, আন্তঃপ্রজাতি সংকরায়ন এবং বহুপ্রস্থি। আমরা এখন দেখি মেন্ডেলীয় পরিবৃত্তি বা মেন্ডেলিয়ান ভেরিয়েশন বলতে কি বোঝানো হয়। কোনো একটি প্রজাতির জিন মিউটেশন ঘটার ফলে যে পরিবৃত্তি বা ভেরিয়েশন ঘটে তাকে মেন্ডেলিয়ান পরিবৃত্তি বলে এবং এভাবে উৎপন্ন জীবদেরকে প্রকরণ বা ভেরিয়েন্ট বলে। একই প্রজাতির বিভিন্ন রকম প্রকরণের মধ্যে সংকরায়নের ফলে জিন রিকম্বিনেশন ঘটে। আমরা তাহলে একটু পিছন দিকে যাই। মিউটেশন মানে নিশ্চয়ই তোমরা জানো। মিউটেশন মানে হচ্ছে কি, জিনের মধ্যে আকস্মিক কোন একটা পরিবর্তন যেটা বংশানুক্রমে বাহিত হবে। এই ধরনের পরিবর্তনকে বলা হয় জিন মিউটেশন এবং এই ধরনের পরিবর্তনের ফলে নতুন নতুন কিছু প্রজাতি উৎপন্ন হতে পারে এবং এদেরকে বলা হয় ভ্যারিয়েন্ট। হ্যাঁ, এবং এই সমস্ত ভ্যারিয়েন্টের মধ্যে যেহেতু জিনের মধ্যে রিকম্বিনেশন ঘটে সেহেতু তারা নতুন জীব হিসেবে বা নতুন কোন প্রজাতি হিসেবে আবির্ভূত হয়। অধিকাংশ মিউটেশন ক্ষতিকর এবং নির্বাচনের প্রতিকূলতায় বিলুপ্ত হলেও কিছু মিউটেশন উপকারী এবং নির্বাচনের আনুকূল্য পেয়ে নতুন একটি পপুলেশন হিসেবে গড়ে ওঠে। তাহলে যেসব মিউটেশন ক্ষতিকর মানে কিছু কিছু মিউটেশনের ফলে তাদের মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য দেখা যায় যে কারণে তারা বেঁচে থাকতে পারে না। আবার অনেক সময় সেখানে নির্বাচনের প্রতিকূলতা হয়। নির্বাচনের প্রতিকূলতা বলতে বোঝানো হয় প্রাকৃতিক কারণে তারা বিলুপ্ত হয়ে যায় বা মানুষ বা অন্যান্য জীবজন্তু যেহেতু তাদের কোনো উপকারে আসে না তাদেরকে আর তারা বাছাই করে নিয়ে আসে না, ফলে নির্বাচনের প্রতিকূলতায় এরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। আবার কিছু মিউটেশন আছে যারা উপকারী এবং নির্বাচনের আনুকূল্য পায়, ফলে তারা একটি পপুলেশন হিসেবে গড়ে ওঠে। মেন্ডেলিয়ান পরিবৃত্তি দুই ধরনের, স্থূল পরিব্যক্তি এবং সূক্ষ্ম পরিব্যক্তি, ম্যাক্রো মিউটেশন এবং মাইক্রো মিউটেশন। এবার আমরা দেখি স্থূল পরিব্যক্তি বা ম্যাক্রো মিউটেশন কাকে বলে। যে মিউটেশনের ফলে বৃহৎ এবং স্পষ্ট বাহ্যিক প্রভাব দেখা যায় তাকে বলে স্থূল পরিব্যক্তি বা ম্যাক্রো মিউটেশন। যেমন ঘাস জাতীয় গুটি শস্যের একটি জিনে ম্যাক্রো মিউটেশনের ফলেই আধুনিক ভুট্টার উৎপত্তি ঘটেছে। এখানে দেখো একটা ছবি। এই ছবিতে প্রথমে সবচেয়ে বামে যেই ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা বুনো ঘাস জাতীয় উদ্ভিদ এবং এখানে একটা জিনের মধ্যে পরিবর্তনের মাধ্যমে এখানে স্ত্রী ভুট্টা এবং পুং ভুট্টা সৃষ্টি হয়েছে। পুং ভুট্টা এবং এই যে দুই ধরনের ভুট্টা উৎপন্ন হলো এটা কিন্তু এক ধরনের ম্যাক্রো মিউটেশনের মাধ্যমে ঘটলো। ম্যাক্রো বলছি কারণ এই বাহ্যিক প্রভাবের মাধ্যমে তাদেরকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি, তাদের পরিবর্তনটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। একইভাবে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, শালগম, ব্রোকলি, কেইল ইত্যাদির উৎপত্তি ঘটেছে তাদের একটি বুনো প্রজাতি থেকে এবং এদের বাহ্যিক বৈশিষ্ট্যের যে পার্থক্য তার সৃষ্টি হয়েছে
কয়েকটি জিনের পরিবর্তনের মধ্য দিয়ে। আমরা একটা ছবি দেখছি, এখানে দেখো এই যে মাঝখানে একটা বুনো প্রজাতি দেখা যাচ্ছে, ব্রাসিকলারেসিয়া, যার একটা কমন মাস্টার্ড বুনো সরিষা থেকে, এবং এর কয়েকটা জিনের পরিবর্তনের ফলে আমরা এখান থেকে দেখো নতুন কয়েক ধরনের আমরা উদ্ভিদ পেয়েছি। এই যে কেল, ফুলকপি, এটাও একটা সবজি, শালগম, বাঁধাকপি, ব্রকলি। এদের মধ্যে এই যে কয়েকটা জিনের মধ্যে যে পরিবর্তনটা হলো, মিউটেশনটা হলো, এই মিউটেশনের ফলে নতুন নতুন কয়েকটা প্রজাতি পাওয়া গেল। এবং যেহেতু এই পরিবর্তনটি অত্যন্ত স্পষ্ট এবং বাহ্যিক বৈশিষ্ট্যের মাধ্যমে তারা অন্যান্য একটা উদ্ভিদ অন্য উদ্ভিদ থেকে আলাদা হয়ে যাচ্ছে, কাজেই এটা একটা ম্যাক্রো মিউটেশন। এবারে আমরা দেখি সূক্ষ্ম পরিব্যক্তি কাকে বলে। জিনের সূক্ষ্ম পর্যায়ে যে পরিব্যক্তি বা মিউটেশন ঘটে তাকে সূক্ষ্ম পরিব্যক্তি বলে। বাহ্যিকভাবে এদের শনাক্ত করা প্রায় অসম্ভব। অধিকাংশ পরিব্যক্তি হচ্ছে সূক্ষ্ম পরিব্যক্তি। তবে অনেক সময় দেখা যায় যে বেশ কয়েকটা সূক্ষ্ম পরিব্যক্তি মিলে কোনো একটা ফসলের মধ্যে যখন সন্নিবেশিত হয় তখন সেটা আবার কিন্তু দৃষ্টিগোচর হয়। টমেটো, শসা, ধান, ভুট্টা, তিসি, মটর, জোয়ার, বাজরা, পেঁয়াজ, মূলা, লেটুস ইত্যাদি উদ্ভিদের আবাদি জাত পাওয়া গেছে এদের বুনো জাতের কোনো একটি জিনের পরিবর্তন এবং মানুষ কর্তৃক তাদের কৃত্রিম নির্বাচনের মাধ্যমে। তো এই সূক্ষ্ম যে পরিব্যক্তি, এই পরিব্যক্তিটাই হয়তো আমাদের জন্য একটা আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য, এবং এই আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য হওয়ার কারণে তাকে কি করলো, মানুষ তাকে নির্বাচন করলো, তাকে চাষ করার জন্য নিয়ে আসলো। এবং এই যে মানুষ কর্তৃক কৃত্রিম নির্বাচন, তার এই কৃত্রিম নির্বাচনের মাধ্যমে আমরা এই আবাদি জাত পেয়েছি। এটা হচ্ছে সূক্ষ্ম পরিব্যক্তির উদাহরণ। এবারে দেখো, এটা একটা মটর উদ্ভিদের একটা ছবি দেখা যাচ্ছে। 19 শতকের পূর্বে মটরের সবগুলো প্রজাতি ছিল সরল প্রকৃতির, কিন্তু 1900 থেকে 1902 সালের মধ্যে মটরের জাতে 4টি মিউট্যান্ট লক্ষ্য করা গেল। এই মিউট্যান্ট ফুলগুলো ছিল বৃহৎ আকৃতির এবং ঢেউ খেলানো দলমণ্ডল বিশিষ্ট। বর্তমান সময়ে ঢেউ খেলানো সুইট মটরের জাতসমূহের উৎপত্তি হয়েছে ওই মিউট্যান্ট থেকে। কাজেই দেখো, যখন জিনের মধ্যে হঠাৎ একটা পরিবর্তন ঘটলো মটরের মধ্যে, এবং এই পরিবর্তনটা কিরকম, তার ফুলের বাহ্যিক একটা পরিবর্তন ঘটলো, ফুল ঢেউ খেলানো হলো, ফুল বৃহদাকৃতির হলো, এবং এই 4টি মিউট্যান্টের মধ্যে একটি আবার পরিবর্তিত হয়ে বর্তমানের আবাদি জাতের উদ্ভব করেছে। এবং তোমরা হয়তো জানো সুইট মটর হচ্ছে এক ধরনের মটর যার উপরিভাগ কুঞ্চিত। তোমরা জানো মেন্ডেল মটর নিয়ে গবেষণা করেছিলেন এবং মটরের 4 ধরনের বৈশিষ্ট্য, গোলাকার, কুঞ্চিত, হলুদ, সবুজ, এই 4টি বৈশিষ্ট্য নিয়ে উনি কাজ করেছিলেন। এবং সুইট মটর বলে তাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যেটা কুঞ্চিত সবুজ, এবং এটার মধ্যে স্টার্চের পরিমাণ বেশি থাকে এবং এ কারণে এটা সুইট বা মিষ্টি। এবং এটার মধ্যে 1900 থেকে 1902 সালের মধ্যে 4 ধরনের পরিবর্তন দেখা যায়, যার একটি ফলশ্রুতি হচ্ছে আজকের মটর। এবার আসো আমরা দেখি আন্তঃপ্রজাতি সংকরায়ন বা ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশন। এটা কি? এটা হচ্ছে আমরা যে বলছি উদ্ভিদের যে ধারাবাহিক বিবর্তনের একটি ধাপ আমরা দেখলাম মিউটেশন। দ্বিতীয় উপায়টি হচ্ছে আন্তঃপ্রজাতি সংকরায়ন বা ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশন। দুটি ভিন্ন প্রজাতির মধ্যে সংকরায়নকে বলা হয় আন্তঃপ্রজাতি সংকরায়ন বা ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশন। এক্ষেত্রে F1 জনুতে উৎপন্ন উদ্ভিদগুলো প্রজনকের তুলনায় উন্নত হলেও F2 এবং পরবর্তী জনুতে ব্যাপক বিভিন্নতা দেখা যায়, যার অধিকাংশই দুর্বলতর এবং বীজ ধারণে অক্ষম হয়। তাহলে আন্তঃপ্রজাতি সংকরায়ন যখন হচ্ছে, আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে F1 এ কিছু উন্নত বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু F2 তে যখনই সে স্বপ্রজননে চলে গেল, স্বপ্রজননের ফলে দেখা গেল যে তার মধ্যে রিসেসিভ কিছু জিন পরিলক্ষিত হয়, তাদের ফেনোটাইপিক বৈশিষ্ট্য প্রকাশ করে, এবং তার ফলে দেখা যায় যে রিসেসিভ জিনগুলো যখন অ্যাক্টিভ হয় তখন এরা হয় দুর্বলতর এবং বীজ ধারণে
অক্ষম। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় F1 যৌনের সাথে যদি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়া যায় এবং সেক্ষেত্রে যদি উন্নত প্রজনকের সাথে বারবার ব্যাকক্রস করা হয়, তখন উন্নততর প্রজনকের অধিকাংশ জিন পুনরুদ্ধার হয় এবং তার সাথে সাথে অপর প্রজনকের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো সমবেত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশন বলে, যার ফলে এক প্রজাতির কিছু জিন অপর প্রজাতিতে সঞ্চারিত হয় এবং স্থায়িত্ব লাভ করে। এটার আরেকটা নাম হচ্ছে অনুপ্রবিষ্ট সংকরায়ন, ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশন, যেখানে দুইটা প্রজাতি যখন সংকরায়িত হয় তখন দুইটা প্রজাতি সবগুলো বৈশিষ্ট্য এক জায়গায় হয়। হ্যাঁ, এবং এখানে দেখা যায় F1 এর সাথে যখন উন্নত প্রজনকের সাথে যখন বারবার ব্যাকক্রস করানো হয়, তখন দেখা যায় যে উন্নত মানে যার সাথে বারবার ব্যাকক্রস করানো হচ্ছে তার সম্পূর্ণ জিনগুলো এই আমাদের নতুন জাতের মধ্যে সঞ্চারিত হয়। এবং এই ধরনের যে সংকরায়ন তাকে বলা হয় ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশন, এবং এটা আন্তঃপ্রজাতি সংকরায়নের একটা উন্নততর একটা প্রায়োগিক দিক। ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশনের একটা উদাহরণ হচ্ছে কি, মধ্য আমেরিকার বুনো ঘাস, একটা বুনো ঘাস যার নাম হচ্ছে ট্রিপসাকাম, এর সাথে যদি দক্ষিণ আমেরিকার আদি ভুট্টার ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশন বা অনুপ্রবিষ্ট সংকরায়নের মাধ্যমে বর্তমান আবাদি ভুট্টা বা জিয়া মেইজ এর জন্ম হয়েছে বলে ধারণা করা হয়। তাহলে আমরা যে এই আমাদের ভুট্টার যে আবাদি জাত পেলাম, তাহলে এই আবাদি জাত আসলো কিভাবে? আন্তঃপ্রজাতি সংকরায়নের মাধ্যমে। আন্তঃপ্রজাতি সংকরায়নটা দুইটা প্রজাতির মধ্যে সম্পন্ন হয়েছে। এই দুইটা প্রজাতি হচ্ছে কারা? ট্রিপসাকাম এবং তার সাথে আদি ভুট্টা। এই দুইয়ের সংকরায়নের ফলে আজকের আবাদি ভুট্টা জন্ম হয়েছে বলে ধারণা করা হয়। এবার আসো উদ্ভিদ বিবর্তনের তৃতীয় যে উপায়, এটাকে বলা হচ্ছে বহুপ্রস্থি বা পলিপ্লয়েডি। পলিপ্লয়েডি কি? কোন জীবে 3 বা ততোধিক সেটে ক্রোমোজোম অবস্থান করলে তাকে বহুপ্রস্থি বা পলিপ্লয়েডি বলা হয়। এখানে একটা ছবি দেখো, হ্যাপ্লয়েড, যেখানে ক্রোমোজোম লাল গোলাপি রঙের একটা সেট, নীল রঙের একটা সেট আর হলুদ রঙের একটা সেট, মানে একটা একটা, এটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি? দুটা দুটা, গোলাপি দুইটা, নীল দুইটা, হলুদ দুইটা, ক্রোমোজোম, এগুলো হচ্ছে ক্রোমোজোম। ট্রিপ্লয়েড মানে হচ্ছে কি? তিনটা তিনটা, গোলাপি ক্রোমোজোম তিনটা, নীল ক্রোমোজোম তিনটা, হলুদ ক্রোমোজোম তিনটা। টেট্রাপ্লয়েড মানে 4 সেট, গোলাপি 4 সেট, নীল 4 সেট, হলুদ 4 সেট। এখানে কালার দিয়ে বোঝানো হয়েছে ক্রোমোজোম, তিনটা ক্রোমোজোম যে ভিন্ন সেটা বোঝানোর জন্য এখানে কালার দিয়ে বোঝানো হয়েছে। হ্যাপ্লয়েড মানে 1 সেট, ডিপ্লয়েড মানে 2 সেট। যদি ডিপ্লয়েড মানে চাইতে বেশি সংখ্যক বা বেশি সেটে যদি ক্রোমোজোম অবস্থান করে তখন তাকে বলা হয় পলিপ্লয়েডি। দ্বিবীজপত্রী উদ্ভিদের শতকরা 40 ভাগেরও বেশি এবং একবীজপত্রী উদ্ভিদের শতকরা 60 ভাগ এবং আবাদি জাতের 1/3 হলো বহুপ্রস্থি। উৎপত্তির উপরে ভিত্তি করে বহুপ্রস্থিকে 2 ভাগে ভাগ করা হয়, স্ববহুপ্রস্থি এবং পরবহুপ্রস্থি, অটোপলিপ্লয়েডি এবং অ্যালোপলিপ্লয়েডি। আমরা এবার দেখি অটোপলিপ্লয়েডি এবং অ্যালোপলিপ্লয়েডি কি। স্ববহুপ্রস্থি বা অটোপলিপ্লয়েডি, এর একটা এক্সাম্পল হচ্ছে কলা। আবাদি কলা একটি অটো ট্রিপ্লয়েড প্রজাতি। আপেল, নাশপাতি এবং আরো কিছু ফসলও অটো ট্রিপ্লয়েড। অটো টেট্রাপ্লয়েডের মধ্যে গোলালু উল্লেখযোগ্য। এছাড়াও মিষ্টি আলু, কফি, যব, আলফালফা ইত্যাদি ফসলেও অটো পলিপ্লয়েডি দেখা যায়। তাহলে এই যে ট্রিপ্লয়েড বলছি আমরা, কলা, নাশপাতি এরা হচ্ছে ট্রিপ্লয়েড, আবার গোলালু হচ্ছে টেট্রাপ্লয়েড, আবার আলফালফা এরা সবগুলোই হচ্ছে পলিপ্লয়েড। এসব উদ্ভিদে মিওসিসের সময় হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধতে সমস্যা হয়। কেন তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু এরা ট্রিপ্লয়েড, সে কারণে যখন জোড় বাঁধতে যাবে, জোড় বাঁধার সময় তারা যদি জোড়া না পায়, তাহলে তারা অ্যানাফেজের সময় তারা দুই পাশে সরে যাওয়ার সময় যেহেতু 2 সেট ক্রোমোজোম 2 দিকে সরে যায়, সেক্ষেত্রে তারা জোড় বাঁধতে অক্ষম। এবং যেহেতু এখানে মিওসিস হয় না, তার ফলে কি এখানে গ্যামেট তৈরি হয় না, এবং যেহেতু গ্যামেট তৈরি হয় না সে কারণে এখানে যৌন প্রজনন হয় না, এখানে কোনো বীজ সৃষ্টি হয় না, উর্বর বীজ সৃষ্টি হয় না।
এর ফলে এখানে বন্ধ্যাত্ব দেখা যায়। সেক্ষেত্রে এসব উদ্ভিদে অঙ্গজ জননের মাধ্যমে বংশ বিস্তার হয়। তবে অনেক সময় দেখা যায় যে পলিপ্লয়েডি যে সমস্ত উদ্ভিদ যেমন ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড, এই সমস্ত উদ্ভিদে কিন্তু তাদের পাতার আকৃতি বড় হয় বা ফলের আকৃতি বড় হয়। সেক্ষেত্রে তাদের এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে তাদেরকে অঙ্গজ প্রজননের মাধ্যমে মানুষ তাদেরকে আবাদি জাতে রূপান্তরিত করেছে। এবার আসো পর বহুপ্রস্থি বা অ্যালো পলিপ্লয়েডি, যেটা মানুষ কৃত্রিম ভাবে সম্পন্ন করে। হ্যাঁ, দুটি প্রজাতির মধ্যে সংকরায়ন এবং ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ করার মাধ্যমে পর বহুপ্রস্থি বা অ্যালো পলিপ্লয়েডি সৃষ্টি করা হয়। এসব উদ্ভিদে দুটি প্রজনক থেকে ক্রোমোজোমের মধ্যে সংকরায়ন হয় বলে মিওসিসে ক্রোমোজোম জোড় বাঁধার ক্ষেত্রে এদের কোনো সমস্যা হয় না, ফলে এদের বীজ উর্বর হয়। এভাবে উৎপন্ন জাত যদি প্রজনকদ্বয় অপেক্ষা উন্নত হয় তবে তারা নতুন প্রজাতি গঠন করতে পারে। গুরুত্বপূর্ণ পর বহুপ্রস্থির মধ্যে গম, তামাক, সরিষা, তুলা, ইক্ষু, যব, কপি মানে বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি উল্লেখযোগ্য। এখানে অ্যালো পলিপ্লয়েডি কৃত্রিম ভাবেও কিন্তু সম্পন্ন করা হয় বর্তমানে। যেমন একটা কেমিক্যাল আছে কলচিচিন, এই কলচিচিন প্রয়োগ করলে কিন্তু কোন একটা উদ্ভিদের ক্রোমোজোম নাম্বার দ্বিগুণ হয়ে যায়, এবং দ্বিগুণ হওয়ার কারণে দেখা যায় যে তার মধ্যে নতুন নতুন আরো কিছু বৈশিষ্ট্য দেখা যায়, বা তার অঙ্গজ তার যে বৈশিষ্ট্য সেখানেও অনেকগুলো তার নতুন বৈশিষ্ট্য দেখা যায়, তার আকৃতি বড় হয়, এবং এই কারণে অ্যালো পলিপ্লয়েডি বর্তমানে প্ল্যান্ট ব্রিডিং এর ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত হয়। এখানে একটা ছবি, পলিপ্লয়েডি ক্যান মেক দ্য ফ্লাওয়ার্স বিগার, ফ্রুটস বিগার। পলিপ্লয়েডি যেখানে ক্রোমোজোম নাম্বার দ্বিগুণ হয়ে যায়, ক্রোমোজোম নাম্বার দ্বিগুণ হলে তার কোষটাও বড় হয়ে যায়, যেহেতু কোষটা বড় হয়ে যায় তাহলে তার সামগ্রিকভাবে তার আকৃতিটাও বড় হয়ে যায়। এখানে হচ্ছে স্ট্রবেরি দেখানো হয়েছে, একটা স্ট্রবেরিতে পলিপ্লয়েডি ঘটানো হয়েছে এবং বাম পাশেরটাই পলিপ্লয়েডি ঘটানো হয়েছে, এবং তার ডান পাশে যে ছবিটা এটা হচ্ছে প্রাকৃতিক যে স্ট্রবেরি, এবং এখানে দেখা যাচ্ছে পলিপ্লয়েডি সৃষ্টি করার কারণে এই স্ট্রবেরির আকারটি অনেকাংশেই বেড়ে গেছে। তাহলে আমরা এতক্ষণ আমরা যা পড়লাম সেখান থেকে আমরা আবাদি উদ্ভিদের উৎপত্তির তিনটি কারণ সম্পর্কে আমরা বিশদভাবে জানলাম। প্রথম কারণ হচ্ছে কি, যখন ক্রোমোজোম যখন এদের মধ্যে ইন্টারস্পেসিফিক হ্যাবিটাইজেশন ঘটে, আন্তঃপ্রজাতি সংকরায়ন ঘটে। দ্বিতীয় হচ্ছে যখন তাদের মধ্যে মিউটেশন ঘটে। মিউটেশনটা দুই ধরনের হতে পারে, ম্যাক্রো মিউটেশন, মাইক্রো মিউটেশন। এবং তৃতীয় যে উপায় সেটা হচ্ছে পলিপ্লয়েডি সৃষ্টি হওয়ার মাধ্যমে। পলিপ্লয়েডি সৃষ্টি হলে তখন সেই উদ্ভিদের মধ্যে নতুন জাত সৃষ্টি হয় এবং এই সমস্ত জাতগুলোকে পরবর্তীতে আবাদি জাতে রূপান্তরিত করা যায়। এবারে আসো আমরা দেখি, আমরা যে বলছি আবাদীকরণ, এই আবাদীকরণটা আসলে কি? আবাদীকরণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ তার চারপাশের বুনো উদ্ভিদ রাশি থেকে প্রয়োজনীয় উদ্ভিদগুলোকে বাছাইকরণের মাধ্যমে আবাদের আওতায় আনে। মানে সে তার কাছে নিয়ে আসে এবং তাকে জন্মায়, তার লালন পালন করে, এই পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে আবাদীকরণ। প্রায় 10,000 থেকে 12,000 বছর আগে নব্য প্রস্তর যুগে কৃষির উৎপত্তি, এবং এই সময় থেকেই মানুষ তার প্রয়োজনীয় উপকারী এবং বিষাক্ত উদ্ভিদগুলোকে চিহ্নিত করতে থাকে এবং এদেরকে সংগ্রহ করে নিজের কাছে এনে আবাদ করতে থাকে। এই প্রক্রিয়ায় সময়ের সাথে সাথে উদ্ভিদের মধ্যে কিছু জিনগত পরিবর্তন ঘটে এবং অপ্রয়োজনীয় বুনো উদ্ভিদগুলো ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে। তাহলে এই যে এখানে দেখছি আমরা সময়ের সাথে সাথে এখানে কিছু জিনগত পরিবর্তন, প্রকৃতিও বুঝে যায় যে মানুষ কি চাচ্ছে, তাই না? প্রকৃতি বুঝে গেছে যে মানুষ চাচ্ছে ফলনটা বেশি হোক, প্রকৃতি বুঝে গেছে যে মানুষ চাচ্ছে পাতার আকৃতি বড় হোক, ফুলের আকৃতি বড় হোক, ফলের আকৃতি বড় হোক। কাজেই এখানে যেহেতু কিছু সিলেকশন হচ্ছে, মানুষ যেহেতু এই আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদগুলোকে আলাদা করে নিয়ে আসছে, সেখানে দেখা যাচ্ছে যে যে সমস্ত উদ্ভিদ কোনো কাজে আসছে না সেগুলো আস্তে আস্তে প্রকৃতি থেকে বিদায় নিচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন আমরা দেখি আবাদীকরণে নির্বাচন কিভাবে কাজ করে। মোড অফ সিলেকশন: হিউম্যান, কনশাস, ন্যাচারাল, আনকনশাস। হিউম্যান
কনসিয়াসলি যে সিলেকশনটা করে হিউম্যান, মানে মানুষ যে নির্বাচনটা করে সেটা দুই রকমের হয় আবার, ফর্মাল এবং ইনফর্মাল। ফর্মাল মানে নির্দিষ্ট উপায়ে যখন সিলেকশনটা করা হয়, যেমন ব্রিডার, ডিরেক্টেড। ব্রিডার মানে যারা এই যে প্ল্যান্ট ব্রিডিং এর কাজগুলো যারা করবেন, যে বিজ্ঞানীরা নতুন জাতির উদ্ভাবন করবেন, তারা হচ্ছে ফর্মাল। তারা একটা নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে নির্বাচন করবেন। আর ইনফর্মাল কারা, যারা কৃষক, তারা ফার্মার ডিরেক্টেড, মানে হচ্ছে ওনারা নিজেরাই বাছাই করবেন যে ভালো বৈশিষ্ট্য সম্পন্ন যে সমস্ত তাদেরকে বাছাই করে নিয়ে আসবেন এবং তাদেরকে আবাদীকরণের আওতায় নিয়ে আসবেন। তার ফলে এই যে ব্রিডার এবং ফার্মার, হ্যাঁ, প্ল্যান্ট ব্রিডিং যারা করবেন বিজ্ঞানীরা এবং ফার্মাররা মিলিতভাবে এখানে কিছু মডার্ন কাল্টিভার্স বা কিছু আবাদি জাত এখানে উদ্ভাবিত হবে। আবার ন্যাচারালি যেটা হয় আনকনসিয়াসলি, যেখানে মানুষের কোনো হাত থাকে না, সেটার মাধ্যমে কিছু ল্যান্ড রেস তৈরি হয়, কিছু নতুন জাত উদ্ভাবিত হয়। এটা হচ্ছে আবাদীকরণে নির্বাচনের ভূমিকা। এখানে একটা ছবি দেখানো হয়েছে, এখানে একটা, এটাকে বলা হয় বটল নেক একটা মডেল, এবং বটল নেকের মধ্য দিয়ে এখানে দেখা যায় যে এখানে বোতলের মধ্যে ওয়াইল্ড স্পেসিস, যেখানে এখানে অনেক ধরনের জিন, অনেক জিনের সন্নিবেশ ওয়াইল্ড স্পেসিস, সেখান থেকে আর্লি ডোমেস্টিকেটস, যেখানে আদিম মানুষ বাছাই করে নিয়ে আসে, তার প্রয়োজনীয় উদ্ভিদগুলোকে বাছাই করে নিয়ে আসে। এখানে জিন সংখ্যা কিন্তু কমে গেছে, তার বৈশিষ্ট্য কিন্তু কিছু কমে গেছে, অপ্রয়োজনীয় কিছু বৈশিষ্ট্য এখান থেকে বাদ পড়ে গেছে। আর মডার্ন ভ্যারাইটিস, মানুষ যেগুলো আধুনিক যে জাতগুলো উদ্ভাবন করেছে, এখানে কিন্তু বৈশিষ্ট্যের সংখ্যা আরো কমে গেছে। মানে এখান থেকেও তারা বাছাই করে অনেকগুলো উদ্ভিদকে তারা আর নেয়নি, এখান থেকে বাছাইয়ের মাধ্যমে তারা আরো অল্প সংখ্যক কিছু উদ্ভিদকে তারা নিয়ে এসেছে, এবং এগুলোকে বলা হচ্ছে মডার্ন ভ্যারাইটিস, যেগুলো বর্তমানে আবাদি জাত হিসেবে চাষ করা হচ্ছে। এখানে ইভলিউশন অফ মেজ, ভুট্টার কিভাবে ক্রমে ক্রমে বিবর্তন ঘটলো। এখানে ওয়াইল্ড অ্যানসেস্টরস, এখানে যে আবাদি বুনো ঘাস জাতীয় যে ভুট্টার যে আদি প্রজনক, এটা দেখানো হলো। আমেরিকায় যার উৎপত্তি, এটা ডোমেস্টিকেশন হলো মেক্সিকোতে। ডোমেস্টিকেশনে এখানে তার ধারাবাহিক কিছু পরিবর্তন হলো। এরপরে সাউথ অফ ইউরোপ ইন্ট্রোডাকশন, ইউরোপে আসলো। ইউরোপে এসে তার আবার এই কয়েক ধরনের পরিবর্তন দেখা গেল, অ্যাডাপ্টেশন টু ইউরোপ। এখানে তার দেখো, এখানে তার কালারে বা তার গঠনে এখানে ভুট্টার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা গেল। আর ফ্রান্সে যখন আসলো, সেখানে দেখা গেল এক্সটেনশন অফ এরিয়াস, এখানে দেখা গেল তার ভুট্টার গঠন এবং আকৃতিতে তার মধ্যে আরো অনেক পরিবর্তন ঘটে গেল। এবং তোমরা যদি ভুট্টার বিবর্তন নিয়ে যদি আরেকটু পড়ো, এখানে দেখবে যে তোমরা দ্বিপ্রস্থি ভুট্টা থেকে কিভাবে টেট্রাপ্লয়েড হলো এবং সেখান থেকে হেক্সাপ্লয়েড হলো, এইভাবে সংকরায়ন হলো, তাদের মধ্যে জিনের বিনিময় হলো, এবং এর ফলে বর্তমানে আবাদি ভুট্টার জাত উদ্ভাবিত হয়েছে। এটাকে বলা হচ্ছে ইভলিউশন অফ মেজ। ঠিক একইভাবে কিন্তু ধানেরও বিবর্তন ঘটেছে। তোমরা ধানের যে বিবর্তন, সেটাও তোমরা একটু দেখে নিতে পারো। এবার আসো আমরা দেখি আবাদের ফলে উদ্ভিদ প্রজাতির মধ্যে কি কি পরিবর্তন ঘটেছে। আমরা তো জানি যে আবাদীকরণ বলতে বোঝানো হচ্ছে বুনো অবস্থা থেকে আধুনিক জাতে রূপান্তর। বুনো যে ঘাস, সেই বুনো ঘাস কিছু বৈশিষ্ট্য তার মধ্যে ছিল, যে বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে আবাদীকরণ প্রক্রিয়ায় এসে তার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে গেছে, এবং আবাদীকরণের ফলে যে পরিবর্তনগুলো ঘটেছে সেগুলো আমরা এখন দেখব। এক, সুনির্দিষ্ট পরিবেশগত চাহিদা, মানে বোঝানো হচ্ছে যে পরিবেশে সে জন্মাচ্ছে, সেই পরিবেশের সাথে সে খাপ খাওয়াতে পারছে কিনা, তার যে ধরনের পরিবেশ প্রয়োজন সেই ধরনের পরিবেশ দিলে সেখানে তার বেড়ে ওঠার যে প্রবণতা, এটা হচ্ছে সুনির্দিষ্ট পরিবেশগত চাহিদা। আদিম উদ্ভিদ কিন্তু যে কোনো ধরনের পরিবেশ সে খাপ খাওয়াতে সক্ষম ছিল। তার সেই আদিম পরিবেশে বন্যা হতো, খরা হতো, হিমবাহ হতো, শৈত্যপ্রবাহ হতো, এই সমস্ত পরিবেশগত অবস্থার মধ্যে তারা টিকে থাকার তাদের একটা প্রবণতা ছিল বা তাদের একটা সক্ষমতা ছিল। কিন্তু বর্তমান যে আবাদি জাত, তারা কিন্তু সুনির্দিষ্ট পরিবেশগত
চাহিদা তাদের মধ্যে আছে। তারা একটা নির্দিষ্ট পরিবেশ পেলে তবেই তারা তাদের ফলন, তাদের অ্যাডাপ্টেশন বা তাদের সবকিছু তারা তখন প্রকাশ করতে সক্ষম হয়। 2 হচ্ছে বীজ বিস্তার পদ্ধতি। বীজের বিসরণ কিভাবে হবে? বীজের বিস্তার কিভাবে হবে? সেটা কি মানুষের দ্বারা হবে নাকি উদ্ভিদ বা অন্য কোনো পোকামাকড় বা প্রাণীর মাধ্যমে হবে? এটাও কিন্তু পরিবর্তিত হয়ে গেছে যখন সে আবাদীকরণের আওতায় আসলো। 3 বীজের সুপ্ততা। এখানে একটু স্পেলিং মিস্টেকস হয়েছে। বীজের সুপ্ততা। বীজের সুপ্ততা কিন্তু আবাদীকরণের একটা বিশেষ একটা বৈশিষ্ট্য। বীজের সুপ্ততা বা ডরমেন্সি অনেক সময় আবাদীকরণের কারণে বীজের সুপ্তকাল পরিবর্তিত হয়েছে। যেমন যে সমস্ত উদ্ভিদে আমরা আবাদের আওতায় এনেছি তা আমরা অবশ্যই চাইবো তাদের বীজ তাড়াতাড়ি অঙ্কুরিত হোক। কাজে তার বীজের সুপ্তকাল কমিয়ে আনা এটা কিন্তু আবাদীকরণের ফলে পরিবর্তিত হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে একই সময়ে পুষ্পায়ন। যখন আমরা কোনো একটা উদ্ভিদকে যখন একটা বিস্তীর্ণ একটা এলাকায় আমরা যখন গ্রো করব, চাষ করব, যদি প্রত্যেকটা গাছে যদি একই সময়ে পুষ্পায়ন না হয় তাহলে কি হবে? তাদের ফল একই সময়ে আমরা পাবো না। আর একই সময়ে যদি আমরা ফলটা না পাই তাহলে ফল সংগ্রহ করার সময় আমার প্রচুর আমাকে সমস্যার মধ্যে পড়তে হবে। সে কারণে একই সময়ে পুষ্পায়ন এটা কিন্তু আবাদীকরণের ফলে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এবং এর ফলে কিন্তু তাদের মধ্যে এই ধরনের পরিবর্তনগুলো ঘটে গেছে। 5 নাম্বার হচ্ছে বুনো উদ্ভিদ প্রকৃতি। বুনো উদ্ভিদের মধ্যে যে ধরনের প্রকৃতি ছিল, যেমন তাদের তাদের ফলনের পরিমাণ, তাদের ফলনের পরিমাণ বলতে দেখা গেছিল যে বুনো উদ্ভিদের খুব বেশি পরিমাণে ফলন হতো না, কিন্তু আবাদি জাতে কিন্তু তার ফলনের পরিমাণ বেড়ে গেছে। আবার আবাদি জাতে বুনো উদ্ভিদে তাদের পাতার গঠন বা মূলের গঠন যেরকম ছিল, আবাদি উদ্ভিদে কিন্তু সেগুলো অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। 6 উদ্ভিদ উচ্চতা। উচ্চতা একটা বিশাল ব্যাপার। যেমন কোনো বুনো প্রজাতি আছে যাদের উচ্চতা বেশি, এবং এই ধরনের উচ্চতা বেশি যদি হয় এবং তাদের যদি ফলন বেশি হয় তখন দেখা যাবে কি সেই উদ্ভিদটা নুয়ে পড়বে মাটিতে। তাহলে উদ্ভিদ যদি ফল সহ মাটিতে নুয়ে পড়ে তাহলে সেখান থেকে আমরা ফলন পাবো না বা ফলন সংগ্রহ করা আমাদের জন্য অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে। সে কারণে উদ্ভিদ উচ্চতা, আবাদীকরণের ফলে যে নতুন উদ্ভিদ জাত সৃষ্টি হয়েছে তাদের উদ্ভিদের উচ্চতা কমিয়ে রাখা হয়েছে, যে কারণে এই উদ্ভিদগুলো মাটির সাথে মিশে যাবে না এবং তাদের গোড়া বা শিকড় থাকবে শক্ত, তাদের কাণ্ড থাকবে শক্ত, এই কারণে এই উদ্ভিদগুলো মাটিতে নুয়ে পড়বে না। 7 নম্বরে বলা হচ্ছে উদ্ভিদের বিষক্রিয়া হ্রাস। আমরা জানি বুনো উদ্ভিদের মধ্যে কিছু বিষাক্ততা থাকতে পারে, হ্যাঁ, এবং এই সমস্ত বিষাক্ত উদ্ভিদের বেশ কিছু উদাহরণ আছে, যেমন খেসারি। তোমরা জানো খেসারির ডালে এক ধরনের বিষাক্ততা আছে এবং এই বিষাক্ততার কারণে খেসারির ডাল অনেক দিন যাবত যারা খাবে তাদের মধ্যে ল্যাথারিজম বলে এক ধরনের রোগ হয়। আবার সরিষার মধ্যে এক ধরনের বিষাক্ত পদার্থ, টক্সিক পদার্থ উপস্থিত থাকে। কিন্তু আবাদি যে জাতগুলো উদ্ভাবিত হয়েছে তাদের মধ্যে কিন্তু এই বিষাক্ততার পরিমাণ অনেকাংশেই হ্রাস পেয়ে গেছে। 8 হচ্ছে বীজ এবং ফলের আকৃতি। স্বাভাবিকভাবেই ফলের আকৃতি হবে বড়। অবশ্যই আমি যে আবাদি জাত আমি বর্তমানে পেয়েছি তার ফলের আকৃতি অবশ্যই বেশি। বীজের আকৃতিও এখানে একটা বিশাল ফ্যাক্টর। 9 নাম্বার হচ্ছে ফসলের ফলনশীলতা। আমি আগেও বলেছি বুনো জাতের যে সমস্ত উদ্ভিদ তাদের ফলনশীলতা ছিল কম, কিন্তু বর্তমানে যে আবাদি ফসল তাদের ফলনশীলতা বেশি, এবং তাদের ফলনশীলতা বেশি বলেই কিন্তু তাকে আমি আবাদি জাতের অন্তর্ভুক্ত করেছি, এবং আবাদীকরণের আওতায় এসে তার ফলনশীলতা কিন্তু দিন দিন বাড়ছে। 10 নম্বরে বলা হচ্ছে আলোক পর্যায় নিয়ন্ত্রণ। আলোক পর্যায় বলতে কোনো কোনো উদ্ভিদের জন্য দীর্ঘ আলোক প্রয়োজন হয়, আবার কোনো কোনো উদ্ভিদের জন্য হ্রস্ব আলোক প্রয়োজন হয়। তোমরা এগুলো আগেই পড়েছো, ফটোপিরিয়ডিজম বলে একটা ব্যাপার আছে, এবং আলোক পর্যায় নিয়ন্ত্রণের মাধ্যমে উদ্ভিদকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে উদ্ভিদকে জন্মানো সম্ভব হয়েছে। 11 নম্বরে বলা হচ্ছে পরাগায়ন পদ্ধতি। পরাগায়নের পদ্ধতি মানুষের দ্বারা হবে নাকি পশু পাখির মাধ্যমে হবে নাকি বায়ুর মাধ্যমে হবে? ধরে নেওয়া হয় যে বায়ু পরাগী উদ্ভিদগুলো হচ্ছে বুনো প্রজাতি,
বুনো প্রজাতিতে বায়ু মাধ্যমে পরাগায়িত হতো, কিন্তু বর্তমানে যে সমস্ত আবাদি জাত এগুলো সাধারণত কীটপতঙ্গ এবং মানুষের দ্বারা পরাগায়িত হয়। 12 নম্বরে হচ্ছে ফসলের জনন প্রক্রিয়া। ফসলের জনন প্রক্রিয়া কি ধরনের হবে, এটাও কিন্তু আবাদীকরণের মাধ্যমে পরিবর্তিত হয়ে গেছে। 13 হচ্ছে ফসলের যৌনতা। ফসলের যৌনতা বলতে বোঝানো হয় যে ফসলের মধ্যে যে যৌনতা সৃষ্টি হয়, উদ্ভিদ পুংপ্রজনক এবং স্ত্রী প্রজনক, এই প্রজনকের আকৃতি বা তাদের মধ্যে এবং তাদের বীজ বা ফসল উৎপাদনের প্রবণতা, এটাও কিন্তু আবাদীকরণের কারণে পরিবর্তিত হয়ে গেছে। 14 নম্বরে বলা হচ্ছে কৌলিক ভিন্নতা বা জেনেটিক ভ্যারিয়েশন। অবশ্যই জেনেটিক ভ্যারিয়েশন হবে আবাদি জাতের মধ্যে। 15তে বলা হচ্ছে উদ্ভিদের আত্মরক্ষামূলক অভিযোজন। এখানে একটা বিষয় তোমরা নিশ্চয়ই বুঝবে, বুনো যে উদ্ভিদগুলো তাদের মধ্যে কিন্তু অভিযোজন ক্ষমতা অনেক বেশি ছিল, যেহেতু সেই সময়ে পোকামাকড় বা অন্যান্য বিভিন্ন কারণে তাদের বেঁচে থাকার জন্য অনেক সবসময় কিছু চ্যালেঞ্জ ছিল। কিন্তু আবাদি জাতগুলো যেহেতু মানুষের নিয়ন্ত্রণের মাধ্যমে হয়, তাদের কিন্তু আত্মরক্ষার সেই রকম প্রয়োজন হয় না, এবং আত্মরক্ষামূলক অভিযোজন বুনো জাতে যে পরিমাণ অভিযোজন ক্ষমতা ছিল, আবাদি জাতে কিন্তু অভিযোজন ক্ষমতা অবশ্যই তার চেয়ে অনেক কম। 16তে বলা হয়েছে উদ্ভিদের জীবনচক্র পরিবর্তন। উদ্ভিদের জীবনচক্র অনেকাংশেই পরিবর্তিত হয়ে গেছে, তাদের জীবনকাল পরিবর্তিত হয়ে গেছে, জীবনকাল কমে গেছে, এবং জীবনকাল কমে যাওয়ার পিছনে মানুষের অবশ্যই হাত আছে। তারা নতুন নতুন কিছু আবাদি জাত উদ্ভাবন করেছে যারা আগাম ফলন দেবে, এবং আগাম ফলন যদি দেয় তাহলে আমরা করবো কি, সেখানে শস্য পর্যায়ে এর মাধ্যমে মানে তাড়াতাড়ি ফলন তুলে সেখানে নতুন করে অন্য আরেকটি ফসল আমরা সেখানে লাগাতে পারি। তাহলে জীবনকাল পরিবর্তন বা জীবনচক্র পরিবর্তন, এটাও আবাদীকরণের একটা বিশেষ বৈশিষ্ট্য। এবার আমরা কিছু ছবি দেখব। এখানে ওয়াইল্ড প্রোজেনিটর, এটা একটা বুনো উদ্ভিদ এবং এটা একটা আবাদি উদ্ভিদ। বুনো উদ্ভিদের মূল ছিল সরু, তার মধ্যে যে ফলগুলো ছিল ফলের আকার ছিল ছোট। আবার ডোমেস্টিকেশন হওয়ার ফলে বা আবাদীকরণ হওয়ার ফলে এখানে যে ফলটা আমরা পাচ্ছি, এই ফলের আকৃতি বড়। উদ্ভিদের পাতা বা এর দেখো এর গঠনে বেশ পরিবর্তন, মূলের গঠনেও পরিবর্তন ঘটে গেছে। অরাইজা রুফিপোগন, এটা একটা বুনো ধানের প্রজাতি। এটা দেখা যাচ্ছে কিরকম, ধানের ফলন আসার আগেই এগুলো কিন্তু মাটিতে ঢলে পড়েছে বা জলাবদ্ধতা সহ্য করতে পারছে না। আবার অরাইজা সেটাইবার নতুন যে কিছু জাত, এটা কিন্তু পানির মধ্যে আছে বা এটা কিন্তু ঢলে পড়ছে না। এটা একটা আবাদি জাত, এটা কিন্তু আবাদি জাত নয়, এটা একটা বুনো জাত। তো আমরা আজকে যে ক্লাসটা করলাম, এই ক্লাসটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে উদ্ভিদের আবাদি জাতের উদ্ভিদের উৎপত্তি কিভাবে হলো, তাদের মধ্যে বিবর্তন কিভাবে হলো, বা আবাদীকরণের ফলে উদ্ভিদের মধ্যে কি কি পরিবর্তন ঘটলো। তোমাদের কারো যদি বুঝতে কোথাও সমস্যা থাকে, আশা করি তোমরা আমাকে জানাবে। এখানে কমেন্ট বক্সে লিখতে পারো, অথবা আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা যদি চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।